আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে রাজ্যবাসী শুভেচ্ছা জানালো রাজ্যপাল রমেশ বৈশ। আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালো রাজ্যপাল রমেশ বৈশ। বৃহস্পতিবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল রমেশ বৈশ দীপাবলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যবাসীর সুস্বাস্থ্যের কামনাও করেন। তিনি বলেন, দীপাবলি উৎসব দেশের মধ্যে একটা বড় উৎসব। ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করে ফিরে এসেছিলেন তখন অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে ওনাকে স্বাগত জানানো হয়। সেই উপলক্ষে দেশে দীপাবলি উৎসব পালন করা হয়। দীপাবলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধির কামনা করে রাজ্যপাল রমেশ বৈশ। दीपावली का उत्सव हमारे देश में महत्वपूर्ण उत्सव माना जाता है और यह त्यौहार भगवान रामचंद्र जी जब लंका से जीत कर वापस आए, अयोध्या में उनकी खुशहाली के लिए दीप जलाकर उनका स्वागत किया गया। उसी के उपलक्ष्य में दीपावली का उत्सव हमारे देश में मनाया जाता है। माँ लक्ष्मी त्रिपुरा वासियों के लिए मैं बहुत बहुत शुभकामनाएं देना चाहता हूं कि इस दीपावली में त्रिपुरा के नगरवासियों, प्रदेशवासियों को शुभकामनाएं देते हुए कि उनका स्वास्थ्य ठीक रहे, लक्ष्मी उनके घर में भरपूर भंडार प्रदान करे, सुख समृद्धि हो प्रदेश में, यही शुभकामनाएं मैं त्रिपुरा की जनता को देता हूँ। थैंक यू। ডো রিপোর্ট, খবর ত্রিপুরা। ন্যাশনাল স্কুল গেম ও খেলা ইন্ডিয়া ইউথ গেমস পুরস্কার জয়ীকৃত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ন্যাশনাল স্কুল গেম ও খেলা ইন্ডিয়া ইউথ গেমসে পুরস্কার জয়কৃত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, সংবর্ধনা জ্ঞাপন বা পুরস্কার দেওয়া অর্থাৎ তাদের আরও উৎসাহিত করা। তিনি আরও বলেন, আমরা চাই ত্রিপুরা মডেল স্টেট হয়ে ওঠার লক্ষ্যে যেভাবে এগুচ্ছে তাতে খেলাধুলাও পিছিয়ে থাকবে না। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে সব হয় না, একজনের একক প্রতিভা থাকে। পুঁথিগত বিদ্যায় যেমন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধায় এপিজে আব্দুল কালাম, আবার খেলাধুলায় আমাদের ত্রিপুরার গর্ব দীপা কর্মকার, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর প্রমুখ। দীপা আমাদের রাজ্যের নাম গোটা দুনিয়ার সামনে উজ্জ্বল করেছেন। তার কারণে শ্রেষ্ঠ মানের জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টার তৈরি করা সম্ভব হয়েছে, যেখানে কলকাতা থেকে অনেকে ট্রেনিং করতে আসছেন। ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির জন্য রাজ্য সরকার নানান কার্যধারা জারি রেখেছে। 2 ধাপে 208টি স্পোর্ট কোচিং সেন্টার গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রশিক্ষণ দেবেন 573 জন শারীরিক শিক্ষক। 1100 ক্লাবে স্পোর্টস কিট দেওয়ার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বহুমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে জনমুখী সরকার কাজ করে চলছে। আর সেই বিচারধারাতে ত্রিপুরা সরকার ও রাজ্য সার্বিক বিকাশে উদ্যোগে, তার মধ্যে ক্রীড়াক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন তিনি বলেন। সবকিছু হয়ে যাবে, কমসে কম যারা খেলকুদের মধ্যে আছেন তাদের মধ্যে উৎসাহ তো বাড়বে। যেমন স্যার ওখানে 7th পে স্কেল দিয়েছে, তো আমাদেরকেও এই সরকার মূল্যায়ন করেছে। স্পোর্টস কোনো সেকেন্ডারি চিজ নয়, সেকেন্ডারি ব্যবস্থা নয়, মূল ব্যবস্থা। আজকে দীপা যখন আমার কাছে আছে, তো তখন দীপার কারণে কি পেয়েছি, ত্রিপুরার কি লাভ হয়েছে যদি আর্থিকভাবে দেখি। দীপার কারণে এনসিআরসিসি যেটা ইনডোর স্টেডিয়াম, সেটা ভারতবর্ষের শ্রেষ্ঠতম জিমনাসিয়ামের ট্রেনিং সেন্টার হয়ে গেছে, নাম্বার 1। দীপা যদি না থাকতো হতো, কে নিত পদক্ষেপ, কে সেই সাথে কাজ করত। বিশ্বেশ্বর নন্দী যদি না থাকতো তাহলে কি দীপার আবিষ্কার হতো? দীপার বাবা যদি খেলকুদের মধ্যে ছোটবেলা থেকে নিজেকে লাগিয়ে না রাখতো, ওনার মধ্যে যদি বিশ্বাস না থাকতো, বিবেকানন্দ ব্যায়ামাগারে স্পোর্টসের চর্চা যদি না হতো, তাহলে কি দীপার বাবা, যিনি খেলকুদের মধ্যে ছোটবেলা থেকে নিজেকে লাগিয়ে না রাখতো, ওনার মধ্যে যদি বিশ্বাস না থাকতো, বিবেকানন্দ ব্যায়ামাগারে স্পোর্টসের চর্চা যদি না হতো, তাহলে কি দীপার বাবা, যিনি খেলকুদের মধ্যে ছোটবেলা থেকে নিজেকে লাগিয়ে না রাখতো, ওনার মধ্যে যদি বিশ্বাস না থাকতো,
তাহলে কি দীপা কর্মার বেরিয়ে আসতো পদ্মশ্রী? আজকে যখন নাম্বার 1 জিমনাসিয়াম হয়ে গেছে, তখন কি হচ্ছে? কলকাতা থেকে ইন্টারন্যাশনাল জিমন্যাস্ট ট্রেনিং করার জন্য আগরতলাতে আসছে। আজ থেকে 3 বছর আগে কেউ ভেবেছে যে ভারতবর্ষের প্রাচীনতম মেট্রো সিটি, সেখান থেকে আগরতলাতে আসবে ট্রেনিং করার জন্য? কেউ কল্পনা করেছিল? যখন চৌমুখী ডেভেলপমেন্টের চিন্তা নিয়ে জনমুখী সরকার দেশব্যাপী কাজ করছে, তখন প্রতিটি ক্ষেত্রে নরেন্দ্র ভাই মোদী সঠিক দিশাতে কাজ করার জন্য সঠিক মূল্যায়ন করে সঠিক নীতি প্রয়োগ করেছে। মাননীয় খেল বিভাগের মন্ত্রী এখানে রয়েছেন। আমি তার আগে কার্যক্রমে বলেছিলাম যে স্কুলগুলোতে, কলেজগুলোতে যখন অ্যানুয়াল স্পোর্টস হয়, সেখানে সামাজিক সংগঠনের লোক রাখুন, মন্ত্রী এমএলএ কে রাখুন, কিন্তু ওই এলাকার স্বনামধন্য যে কোনো প্লেয়ার রয়েছে, সে অ্যাথলেটিক্স হোক আর ক্রিকেটার হোক আর ফুটবলার হোক, তাকে ওই মঞ্চে বসানো। অ্যানুয়াল স্পোর্টস করব, তো অ্যানুয়াল স্পোর্টসের কার্যক্রমে আমি দেখি সমস্ত কোন রাজনৈতিক দলের নেতৃত্ব নাহলে অ্যাডমিনিস্ট্রেশনের লোক মঞ্চে বসে থাকে। অ্যানুয়াল স্পোর্টসে যদি একটা প্লেয়ার ভালো না বসে মঞ্চে, তার সন্দেশটা কি যাবে? আমি জিমন্যাস্টিক এর বিষয়ে যতই না বলবো, তার চাইতে দীপা একবার এসে যদি 2 মিনিটও বলে, তো এখানে যারা বসে আছে তাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়ে যাবে। তার জন্য আমাদের গ্রামে গ্রামে যারা ডিস্ট্রিক্ট মিট করেছে, যারা স্টেট মিট করেছে, যারা মহকুমা মিট করেছে, যারা ন্যাশনাল মিট করেছে, যে যেখানে আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট প্লেয়ার কে আছে তাকে চিহ্নিত করে সম্মান করা। তার মুখ থেকে 10 মিনিট শোনা। শরদিন্দু বাবুকে বলবো, আমি এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলিনি, আমি বলেছি সেক্রেটারি এডুকেশনকে। তো পুরো রাজ্যের মধ্যে মহল তৈরি হবে। যে মা বা বাবা বলবে যে ফুটবল খেলতে যেও না, থাকে না, পর সহযোগিতার মানসিকতা থাকে, একে অপরকে সহযোগিতা করা।
আর স্পোর্টসের মাধ্যমেও আমি মন্ত্রণালয়ের সমস্ত আধিকারিকদেরকে, মন্ত্রীকে এবং যারা ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছেন, যারা প্রশিক্ষণ দিচ্ছেন, তো আপনারাও সেই দিশাতে দৃঢ় মানসিকতার সঙ্গে এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা দৃষ্টান্ত তৈরি করে ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে চলুন। আর আমি আশা করি আজকে যখন আমরা এখান থেকে যাব, যে কথাগুলো এখানে আমরা আলোচনা করলাম, আমরাও বিভিন্ন জায়গাতে গিয়ে সেই বিষয়ে আলোচনা করি। হুইসপারিং করা পজিটিভিটির বিষয়ে, নাকি তুই দেখছো নি হাটের যে কোমরটা বেকা, শাড়িটা যে পরে আছে দেখো না কি রঙের, করতে আনছে। এগুলো থেকে বেরিয়ে হুইসপারিং করা, দেখো ওখানে গিয়েছিলাম, দীপা কর্মকার এসেছিল, এক মিনিট বলেছে, তো এই বলেছে, সেটা বিষয়ে আলোচনা করে। মুখ্যমন্ত্রী বলেছে, তো বলছে স্বনির্ভর হওয়ার জন্য, স্বাধীন মানসিকতা তৈরি করার জন্য, পরোপকারী মানসিকতা তৈরি করার জন্য। খানিকের জন্য পরনিন্দাতে মানুষ খুশি হতে পারে, খানিকের জন্য। অনেকে আছে, অনেকে নিন্দা করে না হলে ভাতও হজম হয়, যতই খাওয়ান তবু খিদা লেগে রয়েছে। কেড়ে আমি দেখেছি অনেক লোক আছেন কত কিছু খাওয়ার পরও বলে খিদা রয়েছে। কেন? যতক্ষণ না পর্যন্ত কারো আলোচনা না করে, কারো না বকে। আমি চাই আমার সারা ত্রিপুরা রাজ্যের মানুষ পজিটিভিটির সঙ্গে কাজ করে, আলোচনা করা, সমালোচনা না করা। আর কোন জায়গায় গিয়েছি তো তার মধ্যে যে শ্রেষ্ঠ বিষয়টা কি সেটা গিয়ে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের পরিবেশের মধ্যে তুলে ধরা, তবেই শ্রেষ্ঠত্ব আপনি আপ নিজের পরিবারের মধ্যে চলে আসে। আমি আশা করি আজকে যেই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে সবগুলো স্পোর্টস রিলেটেড না, কিন্তু আবার সবগুলো তার সঙ্গে রিলেশনে রয়েছে। এই সবগুলো মিলিয়ে যখন আমরা কাজ করব, তো আমরা স্পোর্টসের ক্ষেত্রকে সর্বোত্তম ব্যবস্থা দিতে পারবো। আমি আশা করি আপনারা সবাই মিলে এই কাজগুলো করতে সক্ষম হবেন। আর আজকে যারা পুরস্কৃত হবে তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আগামী দেওয়ালির জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই। আর তার সঙ্গে সঙ্গে দেওয়ালিতে কালী পূজা হয়, ভিড় না করা, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, মাস্কটা রাখা, বাজি পটাকা না ফুটানো, পরিবেশকে দূষণ না করা। আর যদি মাতাবাড়িতে যাই তো সেখানে এবার মেলা হবে না, দোকানপাট যেগুলো আছে থাকবে, লাইনে থেকে দর্শন করে
সঠিকভাবে নিজ নিজ জায়গাতে ফিরে আসা। এটা আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন রইল। কারণ কি দুর্গাপূজা তো আপনারা উদাহরণ প্রস্তুত করেছেন, তার কারণেই আজকে ত্রিপুরাতে রিকভারি রেট 95% উপর রয়েছে। আমি ভয় পেয়েছিলাম দুর্গাপূজা ভিড় লাগিয়ে না মুশকিল খারাপ হয়ে যায়, কিন্তু সেটা হয়নি। আপনাদের সবার সহযোগিতার কারণে, সচেতনতার কারণে আগামীকাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর বাজারগুলিতে প্রশাসনিক আধিকারিকদের অভিযান অব্যাহত। আলোর উৎসব দীপাবলিকে ঘিরে বাজি বিক্রেতাদের উপর ক্ষোভ প্রশাসনের। আজ সকাল থেকে সদর মহকুমা প্রশাসন অসীম সাহা এবং ডিসিএম অনিমেষ ধর সহ বিশাল টিম মহারাজগঞ্জ বাজার সহ সংশ্লিষ্ট এলাকায় বাজির দোকানগুলি পরিদর্শন করেন। শব্দবাজি বিক্রির বিষয়ে বিগত কয়েক বছর ধরে প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু প্রতি বছরে এই নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে বেশ কিছু বিক্রেতা শব্দবাজি বিক্রির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জন করে চলছে। শারদীয় দুর্গাপূজার সময় সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর সমস্ত বাজারগুলিতে শব্দবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবুও বেশ কিছু বিক্রেতার কাছ থেকে প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা, পাশাপাশি তাদের জরিমানাও করা হয়। তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয় এবং বেশ কয়েকজন ব্যবসায়ী জরিমানা করা হয়। এছাড়া এমজি বাজার সংলগ্ন রেশন দোকানগুলি সদর মহকুমা প্রশাসনের খতিয়ে দেখে রুটিন তল্লাশি অনুযায়ী ও বিক্রেতাদের মাস্ক ব্যবহার বিষয়ে সচেতন করা হয়। বেশ কিছু ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহার অনীহার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়, তবে মাস্ক ব্যবহার অনীহার জন্য কাউকে জরিমানা করা হয়নি। মাস্ক ব্যবহার বিশেষ গুরুত্ব আরোপ করে পরবর্তী সময়ে ক্রেতা বিক্রেতাদের উভয়ে জরিমানা করা হবে বলে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই এনফোর্সমেন্ট আমরা জয়েন্টলি রেগুলার বেসিসে করি। মূলত আমাদের ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট করা, দ্রব্যমূল্যের দাম যাচাই করা, প্লাস্টিক ওয়ান টাইম প্লাস্টিক যে ইউজ হয় এটা ব্যান্ড আছে গভর্নমেন্টের অর্ডার, মানে তাকে এনফোর্স করা, যে ব্যান্ড অর্ডারটা এনফোর্স করা এবং শব্দবাজি ব্যবহার না করা, পাশাপাশি মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক এই কোভিড-19 সিচুয়েশনে। আমরা আজকে দেখেছি যে অনেকেই মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন। দোকানদাররাও বিশেষ করে দেখা যায় দোকানে বসে দোকানদারি করছেন, মাস্ক নেই। তো সেই রকম আমরা প্রচুর লোককে আজকে ফাইন করেছি, অনেককে সাবধান করে দিয়েছি যে হয়তো মাস্কটা আছে গলায় ঝুলিয়ে রেখেছে, প্রপারলি এটা লাগাননি, তো ওইটার জন্য ফাইন হয়। তো আমরা কিছু জায়গায় ফাইন করেছি, কিছু জায়গায় সতর্কও করে দিয়েছি। পাশাপাশি আমাদের সাথে পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসাররাও আছেন। আমরা জয়েন্টলি এখানে শব্দবাজি নিয়ে অভিযান আমরা করেছি এবং প্লাস্টিক ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের জন্য অভিযান করেছি এবং প্রায় 100 কেজির মতো আমরা প্লাস্টিক ব্যাগ আমরা সিজ করেছি, ফাইনও করেছি। 4-5 হাজার টাকার মতো আমরা ফাইন করেছি বিভিন্ন, যেহেতু টোকেন ফাইন আমরা করছি সাবধানতার জন্য। আর বাজারের বিভিন্ন জিনিসপত্রের দর নিয়েও আমরা যাচাই করছি যে এমআরপির বেশি বিক্রি করছে কিনা, অথবা এমআরপি থেকে কতটা ছাড় দিয়ে বিক্রি করছে। আমরা দেখলাম যে সরষের তেলের একটা বডিতে আছে 170 টাকা এমআরপি, কিন্তু ওনারা বিক্রি করছেন 140 টাকা। 150 টাকা যেটা আছে 110 টাকা, 116 টাকা বিক্রি করছেন। তো এটা ওনাদের হয়তো কিনা ক্রয়ের মধ্যে কম আছে, সেই অনুযায়ী ওনারা কমিশনে বিক্রি করছেন। এইটা যদি ধরে রাখা যায়, এই মহারাজগঞ্জ বাজারের যেইভাবে বিক্রি করছেন সেটা হয়তো বা এই বডি প্রিন্টটা আমাদের প্রত্যেকটা অলিগলিতে যে দোকানগুলি আছে সেটা ওরা হয়তো করেন না, এটা আমার বিশ্বাস যে করেন না। এমআরপি দেখে দেখেই কাস্টমারতে দেন, সেই ক্ষেত্রে একটা বিশাল ফারাক দেখা যাচ্ছে। তো এটা আমরা চেষ্টা করব ওই গলিগুলির ছোটো ছোটো দোকানগুলিতে এইগুলি প্রেশার ক্রিয়েট করার জন্য, কারণ ওনারা যদি দিতে পারে, ওনারাও দিতে পারেন, তাহলে কাস্টমারের উপরে যে এমআরপি বিক্রি করতে হবে, দ্যাট নট, এমআরপি হলো সর্বোচ্চ দাম, তার নিচে ওনাদের অনেকটাই কমে বিক্রি করতে পারেন। তো এটাকে লাগু করার চেষ্টা করা হবে। কীরকম পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে? বাজি আমরা এখানে প্রায় 3 ব্যাগ আমরা বাজি কালেকশন করেছি।
আরও চলছে, যেগুলি শব্দবাজি আর কি, আমাদের যেটা পারমিসিবল লিমিটের বাইরে আছে ওইগুলি আমরা কালেকশন করেছি। এমনিতে তো লাইটিং টাইটিংয়ের যে বাজিগুলি এগুলি তো বিক্রি করছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দুই চাকমা বুনিয়াদী বিদ্যালয়ে এক বোধন সম্মেলন আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যাণী রায়। আসন্ন এডিসি নির্বাচন তথা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে গ্রাম পাহাড়ে মহিলাদের শক্তিশালী করতে হাওড়ায় বাড়িস্থিত দুই চাকমা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে 3টি বুথের মহিলা কার্যকর্তাদের নিয়ে এক বুথ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মহিলা মোর্চার মণ্ডল সভাপতি শম্পা সাহা, ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ধনভুক্তি জমাতিয়া, মহিলা মোর্চার মণ্ডল ভাইস প্রেসিডেন্ট শ্যামাদেবী জমাতিয়া, মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা। এদিনের এই সভায় বিধায়িকা কল্যাণী রায় বলেন, বর্তমান সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বারবার আহ্বান রেখেছেন যে জনজাতি এলাকার সার্বিক বিকাশ এই সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ। প্রত্যেক বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে জনজাতি এলাকায় যাওয়ার জন্য, জনসম্পর্ক করার জন্য, এলাকা পরিদর্শন করার জন্য। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা এটা তাদের মৌলিক অধিকার, সে অধিকার তাদেরকে দিতে হবে। এবং যখনই আমি তেলিয়ামুড়ার জনজাতি এলাকায় আমাদের 20টি বুথ রয়েছে, যেখানে আমি যখন যে কোনো দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী যার কাছে গেছি, আমাকে তারা ফিরিয়ে দেননি। আমরা রামকোপাড়ার দিকে একটি জনজাতি যেখানে এলাকায় একটা স্কুল ছিল, দীর্ঘদিনের দাবি ছিল সেটাকে ইংরেজি মাধ্যমে করার, কারণ আমার জনজাতি ভাই বোনদের পক্ষে তাদের আর্থিক সঙ্গতিহীন অবস্থায় তাদের ছেলে মেয়েকে আধুনিক শিক্ষা দেওয়া, ইংরেজি মাধ্যমে শিক্ষা দেওয়া তাদের পক্ষে কষ্টকর ছিল। আমরা ওই স্কুলটাকে ইংরেজি মাধ্যমে আমরা করেছি। আমার সামনে রামমোহন আছে, জনজাতি লিডার আমাদের যুব মোর্চা, তার দীর্ঘদিনের প্রয়াস ছিল এই স্কুলটিকে ইংরেজি মাধ্যমে করার, আমরা সেটা করতে পেরেছি। তার কৃতিত্ব আমি রামমোহনকেও দিতে চাই আমাদের জনজাতি এলাকার সমস্ত বুথ প্রেসিডেন্ট থেকে কার্যকর্তাদের। বিগত সময়ে আমরা দেখতাম শুধুমাত্র নেতাদের নির্দেশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গাঁজা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল কলমছড়া থানার পুলিশ। কলমছড়া থানার পুলিশ। ঘটনা বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা 10 ঘটিকায় উত্তর কলমছড়া ওএনজিসি এলাকায় কলমছড়া থানা, বক্সনগর ফরেস্ট অফিস এবং বিএসএফ এর 74 ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে সুবিশাল পুলিশ বাহিনী বিশাল গাঁজা বাগান ধ্বংস করেন। এদের নেতৃত্বে ছিলেন কলমছড়া থানার ওসি ভরত দেববর্মা, বক্সনগর বন দপ্তরের স্বপন সাহা এবং 74 ব্যাটালিয়ন বিএসএফ এর জিবালদার ও আধিকারিক প্রদীপ কুমার। কলমছড়া থানার ওসি ভরত দেববর্মা জানান, এদিন 12টি প্লেটে মোট 1,05,000 গাঁজা গাছ ধ্বংস করেন, যার বর্তমানে বাজার মূল্য 40 থেকে 50 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরাকে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করলেও এক শ্রেণীর মানুষ তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নেশা করবার সঙ্গে যুক্ত হয়ে ত্রিপুরাকে অন্ধকারের দিকে ধেয়ে নিয়ে যাচ্ছে, যা জনগণের কাম্য নয়। এমনিতে কলমছড়ার পূর্বে থেকে অবৈধ পাচার বাণিজ্য এবং গাঁজা চাষের জন্য বহুল চর্চিত একটি স্থান, কিন্তু বর্তমান এই করুণাময়ী পরিস্থিতিতে এই এলাকায় অধিকাংশ মানুষই এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত হয়েছে বলে খবর। তবে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান ওসি ভরত দেববর্মা। 12টা প্লট, প্রচুর গাঁজা গাছ লাগানো আছে, সেরকম খবরটা আছে আমাদের কাছে। কতটা গাছ হবে স্যার? প্রায় 1,05,000 সেরকম পরিমাণ। তো জয়েন্টলি অপারেশনটা হয় বিএসএফ 74 ব্যাটালিয়ন, কলমচোরা এবং বক্সনগর বিট অফিস, ফরেস্ট অফিস স্টাফ আর কলমচোরা থানায়। স্যার অনুমান তো প্রায় 40-50 লাখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিহার নির্বাচন সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচন বিজেপি ভালো ফল করার সুবাদে বরদলি মণ্ডলের পক্ষ থেকে এক বিজয় মিছিল সংগঠিত করা হয়। বিহার বিধানসভা নির্বাচন সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে বিজেপি ভালো ফল করার সুবাদে বৃহস্পতিবার বিজেপি 8 নং টাউন বরদলি মণ্ডলের পক্ষ থেকে বিজয় মিছিল সংগঠিত করা হয়। নাগরজলা এলাকায় বিজেপি নেতৃত্বে সহ কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠে। বিজেপি কর্মীর একে অপরের শরীরে আবির লাগিয়ে আনন্দে মেতে ওঠে। একই সাথে দীপাবলি উৎসবকে সামনে রেখে এদিন
বাগেরজোলা এলাকায় বিজেপি ৮ নং টাউন বরদলি মণ্ডলের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় মোমবাতি। আমাদের বিহারের ইলেকশনে আপনারা জানেন আমরা জয়লাভ করেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই জন্য আমরা আজকে আগের জেলাতে 40 নম্বর ওয়ার্ডে আমরা রং আবির দিয়ে খেলা করছি, তাই সবাই আনন্দ করছে, তাই আমরা সবাই একসাথে মিলে আনন্দ করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন আলু উৎসবকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার কালীটিলা স্থিত কালীটিলা যুব সংস্থা এবছর শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আলুর উৎসবে মেতে উঠবে সমগ্র দেশ। আমবাস আর অমানিসে দীপাবলিতে শ্যামা পূজা মেতে উঠবে দেশের প্রতিটি শহর, গ্রাম, পাহাড়। সমগ্র দেশের সাথে আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরাও মাতৃশক্তি আরাধনায় করতে প্রস্তুত। আর এই ত্রিপুরা রাজ্যে তেলিয়ামুড়া মহকুমারও শ্যামা পূজাকে কেন্দ্র করে বিগ বাজেটের পুজোর উদ্যোক্তারা কিন্তু কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। অন্যান্য বছরের মতো এবছরও তেমন ধুমধাম করে দেওয়ালির উৎসব পালন করা না গেলেও করোনাজনিত কারণে এবছর সরকারি বিধিনিষেধের ঘেরাটোপে হচ্ছে দেওয়ালি উৎসব। তেলিয়ামুড়া মহকুমার কালীটিলা স্থিত কালীটিলা যুব সংস্থা এবছরের শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। তাদের এবছরকার শ্যামা পূজার থিম রয়েছে করোনা ভাইরাস এবং নারী নির্যাতনের উপর, যা দর্শনার্থীদের ভিড় জমবে কালীটিলা যুব সংস্থার পুজোর প্যান্ডেলের প্রাঙ্গণে মনে করছেন পুজোর উদ্যোক্তারা। তাছাড়া এবারকার পুজোয় কালীটিলা যুব সংস্থা একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ অন্যান্য আরও অনেকেই কর্মসূচি হয়েছে, জানিয়েছেন কালীটিলা যুব সংস্থা ক্লাবের সদস্য তমাল দেব। তাছাড়া বরাবরের ন্যায় বিগ বাজেটের শ্যামা পুজোর মধ্যে অন্যতম তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত নিউ স্টার ক্লাব কিন্তু এবছর শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। অন্যান্য বছরের মতো জাঁকজমকপূর্ণভাবে না হলেও সরকারি নিয়ম নির্দেশিকার ঘেরাটোপে হচ্ছে এবছরকার তাদের পুজো। বাদ ছন সহ বিভিন্ন উপকরণ এই সম্মানও গড়ে উঠেছে তাদের পুজো প্যান্ডেল, যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা ক্লাব উদ্যোক্তাদের মধ্যে বিশেষ কোনো উদ্যোক্তা নেই, কারণ করোনা আবহে সারা পৃথিবী জুড়ে একটা মহামারী চলছে। তাই আমরা একটা স্বল্প বাজেটের মধ্যে দিয়ে নারী নির্যাতন এবং করোনা আবহের উপর এই আমাদের মেইন থিম। তাছাড়া বস্ত্র বিতরণ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা করার চেষ্টা করব। তো লোক সমাগম তো কম বেশি হবে। তারপর আমরা আমাদের ক্লাবের যারা ভলান্টিয়ার যারা আছে তাদেরকে বলা হয়েছে অলরেডি যে সামাজিক দূরত্বটা যাতে সুন্দর করে মেনটেন করা হয়, এবং সুন্দর করে যাতে পূজাটা করা হয়, তার জন্য আমরা সবাই আমাদের যত্নবান হব আর কি এ ব্যাপারে। করোনা আবহের জন্য যতটুকু দরকার, যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, তারপরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, সাবান দিয়ে হাত ধোয়া, ওই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করে রাখি। আমার নাম তমাল দেব, আমি এই ক্লাবের একজন সিনিয়র মেম্বার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।